হাজারো বছর ধরে পৃথিবীর বেশিরভাগ মানুষ যখন মাল্টিভার্স অর্থাৎ বহু মহাবিশ্বকে অস্বীকার করতে থাকে, তখন একদিন এক সায়েন্টিস্টের সাথে এমন এক ঘটনা ঘটে যায় যেটার কারণেই সে মাল্টিভার্সকে খুঁজে বের করে এবং শত শত বিপজ্জনক প্যারালাল ইউনিভার্সে ফিজিক্যালি যেতে থাকে। কিন্তু এরপর তার সাথে সেখানে কি হলো, সেই ইউনিভার্সগুলো দেখতে কেমন, সেখানে ভালো কিছু আছে নাকি অন্য কিছু? বলছিলাম 2024 সালে অ্যাপল টিভির তরফ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিরিজ যার নাম ডার্ক ম্যাটার। সিরিজটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, তাই তোমরা এর সব সিজনের প্রত্যেকটা এপিসোডগুলোর এক্সপ্লেন পাবে। আর সিরিজটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমাদের মধ্যে শুধু 2% লোক চ্যানেলকে সাবস্ক্রাইব করছো। তাই তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা তোমাদের জন্য তো ফ্রি, কিন্তু এতে আমরা নতুন নতুন মুভি সিরিজগুলো আনার উৎসাহ পাই। তো আর কথা না বাড়িয়ে ঢুকা যাক এই অসাধারণ সিরিজে। সিরিজ শুরু হয় আমরা শিকাগো শহরে ফিজিক্সের একজন প্রফেসর জ্যাসনকে দেখতে পাই, যেখানে তার স্ত্রী ড্যানিয়েলা এবং একমাত্র ছেলে চার্লির সাথে থাকে। এখন প্রতিদিনের মতো জ্যাসন সকালে তার ছেলেকে ড্রাইভিং শিখিয়ে স্কুল দিয়ে আসতে যাচ্ছিল। তখনই তার মোবাইলে তার পুরনো বন্ধু রায়ানের একটি ভিডিও কল আসে। সে তাকে একটা সুখবর দেয় যে কিভাবে সে এত বছরের কঠোর পরিশ্রমের পর সে একটা বিশাল সায়েন্টিফিক অ্যাওয়ার্ড পেতে চলেছে, যেটার কারণে সে অনেক খ্যাতি লাভের সাথে অনেক টাকা পাবে। এখন জ্যাসন তার বন্ধুর সফলতায় খুশি তো ছিল, কিন্তু তার মনে একটা কষ্ট ছিল। আসলে অনেক আগে সে একটা ইউনিক ডিভাইসের উপর কাজ শুরু করেছিল যেন সে মাল্টিভার্সকে প্রমাণ করতে পারে। যারা জানো না এই জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দিই যেন পরে সমস্যা না হয়। দেখো, মাল্টিভার্সের অর্থ হচ্ছে বহু মহাবিশ্ব। যেমন আমরা একটা মহাবিশ্বের মধ্যে পৃথিবী নামক গ্রহতে আছি, তেমনি আরো অসংখ্য মহাবিশ্ব রয়েছে যেগুলো আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে। সেই অসংখ্য মহাবিশ্বের মধ্যে কিছুতে হতে পারে আমাদের মতো সোলার সিস্টেম আছে, বা হতে পারে সেখানের গ্রহগুলোর বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন। যেহেতু মাল্টিভার্স অনুযায়ী মহাবিশ্বের সংখ্যা অসীম, তাই হতে পারে কোনো একটা মহাবিশ্বে ঠিক আমাদের মতো সেম টু সেম পৃথিবী থাকতে পারে এবং সেখানে আমাদের মতোই ডুপ্লিকেট মানুষ আছে। আর এই জিনিসটাকেই প্রমাণ করতে জ্যাসন একটা ইউনিক ডিভাইস বানানোর কাজ শুরু করেছিল, কিন্তু নিজের ফ্যামিলির দেখাশোনা করার কারণে তার সমস্ত প্রজেক্ট বন্ধ করতে হয়। আর সে বর্তমানে একটা কলেজে ফিজিক্সের অফিসার হিসেবে আছে। তাই সব সময়ের মতো আজকেও কলেজে জ্যাসন ক্লাস করানোর সময় এটা ভাবছিল, সে যদি সেই ডিভাইসটির কাজগুলোকে বন্ধ না করতো তাহলে আজ হয়তো সেই অ্যাওয়ার্ডগুলো সে পেত। এখানে জ্যাসন থেকে তার এই জবটি ভালো লাগে না, কারণ তার কোনো স্টুডেন্ট থেকে সায়েন্সের প্রতি আগ্রহ নেই। তো সেদিন সন্ধ্যাবেলায় জ্যাসন একটা সিক্রেট জায়গায় যায়, যেখানে সে অদ্ভুত এক কারণে নিজের টাইম টেবিলগুলো নোট করে রাখে, আর সে অদ্ভুত একটা ওষুধ নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়। এখন সেগুলো কেন করলো এটা অনেক বড় রহস্য, যা আমরা পরে বুঝতে পারবো। তো এখন সন্ধ্যাবেলায় যখন জ্যাসন ঘরে গিয়ে স্ত্রী ড্যানিয়েলার সাথে ডিনার তৈরি করছিল, তখন জ্যাসনের ফোনে তার সেই বন্ধু রায়ানের মেসেজগুলো ড্যানিয়েলা দেখে ফেলে এবং সে জানতে পারে রায়ান জ্যাসনকে একটা বারের মধ্যে তার দেওয়া পার্টিতে ইনভাইট করছে, কারণ সে একটা বড় সায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু জ্যাসন সেখানে যেতে চায় না। ড্যানিয়েলা তাকে জোর করে সেখানে যাওয়ার জন্য, তাই শেষ পর্যন্ত জ্যাসন সে বারে পৌঁছায়। জ্যাসন রায়ানের সাথে দেখা করে আর আমরা দেখতে পাই তাদের বন্ধুত্ব বেশ ভালো ছিল। রায়ান সেখানে বারটেন্ডারকে জ্যাসনকে একটা স্পেশাল ওয়াইন দিতে বলে, যেটা কিনা এই পুরো এলাকায় এবং এই বারের মধ্যে শেষ বোতল ছিল। এরপর রায়ান জ্যাসনকে তার সব বন্ধুদের সাথে মিট করায় এবং রায়ান জ্যাসনকে তার সাথে কাজ করার অফার দেয়, কারণ রায়ান পুরস্কার হিসেবে যে টাকাগুলো পেয়েছিল সেটা দিয়ে সে একটা ল্যাব বানাবে, যেখানে সে মহাবিশ্বের সব রহস্যগুলো নিয়ে রিসার্চ করবে। আর এটার জন্য রায়ান জ্যাসনকে অনেক টাকা দেওয়ার অফারও দেয়, কিন্তু সমস্যা এটা সেই ল্যাবটা শহর থেকে দূরে হবে, তাই জ্যাসন থেকেও তার পরিবার থেকে দূরে থাকতে হবে। জ্যাসন তাকে ভাবার সময় দিতে বলে। এরপর জ্যাসন সেখান থেকে বের হয়ে ঘরে যেতে থাকে। আর যাওয়ার সময় সে ভাবছিল তার জীবনে আরো একটি সুযোগ এসেছে তার পুরনো স্বপ্নগুলো পূরণ করার। এখন সে এই সুযোগটা নিবে নাকি নিবে না, না নিজের ফ্যামিলি নিয়ে যেমন আছে তেমনি থাকবে। কিন্তু এগুলো ভাবার সময় তখন একটা অপরিচিত মুখোশধারী লোক তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর জ্যাসন নিজেকে বাঁচানোর জন্য তার সব টাকাগুলো তাকে দিতে থাকে। কিন্তু সেই লোকটা থেকে টাকার প্রয়োজন ছিল না, সে অন্য কিছু চায়। সে জ্যাসনের নাম জানে, তাই সে জ্যাসনের নাম ধরে ডেকে তাকে বাধ্য করে গাড়িতে উঠায় এবং গান পয়েন্টে নিয়ে গাড়ি চালাতে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে জ্যাসন থেকে তার সবকিছু জিজ্ঞেস করছিল এবং সে জ্যাসনের ফোনের লকটি নিজেই আনলক করে ফেলে, যেটা দেখে জ্যাসন অবাক হয়ে যায় যে একজন অপরিচিত লোক কিভাবে তার এত কঠিন লক খুলে ফেলেছে। এরপর ড্রাইভিং করার সময় লোকটি তার থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে যে আজ সে কোথায় গিয়েছে, তার জীবনে কি কি হয়েছে। এরপর সে তাকে একটা পুরনো বিল্ডিং এ নিয়ে আসে যেখানে কেউ ছিল না। লোকটি জ্যাসনের সব কাপড় নিয়ে নেয়
আর তাকে নিচের বেসমেন্টে যেতে বলে। যদিও জেসন মাঝ রাস্তায় নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে হামলা করে, কিন্তু সেই লোকটা তার মাথায় আঘাত করে তাকে একটা রহস্যময় ইনজেকশন লাগিয়ে দেয়, যেটার পর লোকটা জেসনকে অন্যরকম একটা পোশাক পরিয়ে দেয়। সাথে সে বলতে থাকে যে জীবন এমন না যেমন সে এতদিন ভেবে এসেছিল। সে তাকে আরেকটা সুযোগ দিচ্ছে জীবনের সেই সিদ্ধান্তগুলো নিতে যেগুলো সে আগে নিতে পারেনি। সে জেসনকে সব দিবে যেটার জন্য তার থেকে সবসময় খারাপ লাগতো। তার রিসার্চগুলো, তার প্যাশন, এই সব কিছু সে পেয়ে যাবে। এখানে মাঝখানে জেসন বলতে থাকে সে কে, সে তার সাথে এমনটা কেন করছে। সেই লোকটা বলে সে যদি সরাসরি তাকে এটা বলে দেয় যে সে এটা কেন করছে, তাহলে সে তার উপর বিশ্বাস করবে না, এবং সামনে তার সাথে যা যা হবে সেটা যেন সে সবসময় বিজ্ঞানের দৃষ্টিতে দেখে। আর এদিকে ততক্ষণে জেসন সেই ইনজেকশনের কারণে বেহুশ হয়ে যায়, কিন্তু যখন তার হুঁশ আসে তখন সে নিজেকে একটা স্ট্রেচারে শোয়া দেখতে পায়। তার আশেপাশে কিছু লোক গ্যাস মাস্ক পরে তাকে চেক করছিল। এরপর জেসন থেকে যখন পুরোপুরি হুঁশ আসে তখন সে নিজেকে একটা রুমে দেখতে পায়। জেসনের রুমের দরজাগুলো সব লক ছিল, তাই সে এখান থেকে বের হতে পারছিল না। কিন্তু এর কিছুক্ষণ পর সেখানে একটা মহিলা আসে যাকে জেসন চিনত না, কিন্তু সেই মহিলা ভেতরে আসতেই তাকে জড়িয়ে ধরে। সে নিজের নাম অ্যামেন্ডা বলে। তাদের দেখে লাগছিল এরা কয়েক বছর সম্পর্কের মধ্যে ছিল, কিন্তু এদিকে জেসন তো অবাক হয়ে তাকিয়েছিল। সে কিছু বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। অ্যামেন্ডা তাকে বলে তারা পুরো টেস্ট সম্পূর্ণ করেছে, তার শরীরে তারা কোনো রেডিয়েশন পায়নি, আর সে এখন কোয়ারেন্টাইন থেকে বের হতে পারবে। এবং সে তাকে বাহিরে এনে তার বস ভ্যান্সের সাথে দেখা করায়, যেখানে তাকে দেখে লাগছিল সে জেসনকে আগে থেকেই জানে। তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা আগে কলেজের বন্ধু ছিল। সে অনেক খুশি হয়ে বলে সেদিনের এক্সপেরিমেন্টের পর আজ সে 1.5 বছর পর ফিরে এসেছে। সে এতদিন কোথায় ছিল এবং মহাবিশ্বের অপর প্রান্তে সে কি পেয়েছে। এছাড়াও তাদের এই কথাগুলো বাইরে থাকা অনেক বিজ্ঞানী শুনছিল। কিন্তু জেসন জিজ্ঞেস করে তারা কে। সে তো এতদিন কোথাও নিখোঁজ হয়নি, সে তো কিছু ঘন্টা আগে একটা বার থেকে বের হয়েছিল, তখন তার উপর একজন অপরিচিত লোক হামলা করে দেয়। কিন্তু এটা এমন একটা ল্যাব যেখানে সবাই তো তার কথাকে অন্য কিছু ভাবছিল। জেসন তাদের এগুলো বন্ধ করতে বলে, সে এখন শুধু ঘরে যেতে চায়। ভ্যান্স তার কথাগুলো শুনে বলে কোনো ব্যাপার না, হয়তো জেসন কোয়ারেন্টাইনে থাকার কারণে তার থেকে কিছু মনে নেই। তাই ভ্যান্স তাকে কিছুদিন বিশ্রাম নিতে বলে এবং তাকে তার রুমে নিয়ে যেতে থাকে। কিন্তু জেসন তো তার ঘরে যেতে চায়, তাই সে সবাইকে ধাক্কা দিয়ে সেই ল্যাব থেকে পালাতে শুরু করে দেয়, যেখানে বাইরের অনেক গার্ড তার পিছু নেই। জেসন ফাইনালি মেন রোডে একটা ট্যাক্সি পেয়ে যায়, আর সে সেখান থেকে তার ঘরের অ্যাড্রেস দিয়ে সেখানে পৌঁছে যায়। সে গাড়ি থেকে নামার সময় আমরা লক্ষ্য করি সে গাড়িটির মধ্যে একটি মুখোশ রয়েছে, যেটাকে দেখতে সেই অপরিচিত লোকের মুখোশটার মতো যে কিনা জেসনকে কিডন্যাপ করেছিল। তো যাই হোক, জেসন থেকে লাগছিল সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু যখন সে ঘরে ঢুকে তখন সে অন্য দৃশ্য দেখতে পায়। সে দেখে তার পুরো ঘরের সেটিং আগের মতো নেই। আর এখানে একটা টুইস্ট ঘটে, আসলে জেসন তার মহাবিশ্বে নেই, সে অন্য একটা প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে, যেখানে তার লাইফ পুরোপুরি ভিন্ন। এখান থেকে আমরা তার আসল ইউনিভার্স দেখতে পাই, যেখানে অন্য একটি জেসন তার ঘরে আসে আর জেসনের স্ত্রী ড্যানিয়েলাকে জড়িয়ে ধরে, যেন সে অনেক বছর পর তার সাথে দেখা করেছে। অর্থাৎ এই জেসন আসল জেসন নয়, বরং এ হচ্ছে সেই কিডন্যাপার যে কিনা জেসনকে কিডন্যাপ করেছিল। কিন্তু এই নকল জেসন আসল জেসনের মতো কিভাবে হলো? সে তো কোনো মুখোশ পরে নেই, সে আসলে কে? এই সব কিছু একটু পর বুঝতে পারবো। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখন থেকে আমি যেটা নকল সেটাকে 2 বলবো, এবং যেটা আসল সেটাকে 1 বলবো। অর্থাৎ আসল জেসনকে জেসন 1 বলবো, এবং তার এই পৃথিবী অর্থাৎ সে এখন যে ইউনিভার্সে চলে এসেছে সেই ইউনিভার্সকে ইউনিভার্স 2 বলবো। আর কিডন্যাপ করা সেই লোক অর্থাৎ নকল জেসনকে জেসন 2 বলবো, এবং তার সেই ইউনিভার্সকে ইউনিভার্স 1 বলবো। আশা করি বুঝতে পেরেছো। তো এখন জেসন 1 অবাক হয়ে যায় যে তার ঘর এত পরিবর্তন কিভাবে হয়ে গেল। আর এর চেয়ে অবাক করা ব্যাপার হলো সেখানে তার স্ত্রী এবং তার ছেলেকে সে দেখতে পায় না, কিন্তু সেখানে অ্যামেন্ডা নামের সেই মহিলাটি আছে যে কিনা বলছে সে আজ ল্যাব থেকে কেন পালিয়ে এসেছে। জেসন তার কথার উত্তর না দিয়ে পুরো ঘরে তার স্ত্রী এবং ছেলেকে খোঁজা শুরু করে দেয়। অ্যামেন্ডা পেছন থেকে বলে তার তো এখনো বিয়ে হয়নি। জেসন লক্ষ্য করে এখানে তার নামে অনেক বড় বড় সায়েন্টিফিক অ্যাওয়ার্ড রাখা আছে ও তার নামে অনেক বড় বড় আবিষ্কার রয়েছে যেটা কিনা সে কখনো করেনি। জেসন তার স্ত্রীকে কল করে, কিন্তু সেই নাম্বারটা এখন ইনভ্যালিড দেখাচ্ছে। আর এখন তো জেসনের পুরো মাথা খারাপ হয়ে যেতে থাকে যে এত কম সময়ের মধ্যে তার জীবন এভাবে পাল্টে কিভাবে গেল। আর এদিকে অ্যামেন্ডা ল্যাব থেকে কিছু লোককে এখানে ডাকে, আর সেই লোকগুলোকে দেখে জেসন ঘর থেকে পালিয়ে যেতে থাকে। ওদিকে রিয়েল জেসনের রিয়েল ইউনিভার্সে তার স্ত্রী ড্যানিয়েলা জেসন 2 এর সাথে ছিল। ড্যানিয়েলা তার হাতে একটা আঘাতের দাগ দেখতে পায়, যেটা কিনা রিয়েল জেসনের হাতে ছিল
ছিল না। ড্যানিয়েলা তাকে আঘাতটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জেসন 2 বিভিন্ন অজুহাত দিয়ে কথা এড়িয়ে যায়। ওদিকে ইউনিভার্স 2-তে জেসন দৌড়াতে দৌড়াতে সে বারের কাছে চলে আসে, যেখানে কিনা সে কয়েক ঘন্টা আগে তার বন্ধুর পার্টিতে গিয়েছিল। কিন্তু এখন সে বারটেন্ডার তাকে চিনতে পারে না আর বলে তাদের এখানে আজ কোনো পার্টি ছিল না। এখানে জেসন তাকে মনে করানোর চেষ্টা করে যে তার বন্ধু তাকে সেই স্পেশাল ওয়াইনের বোতলটি দিতে বলেছিল, যেটা কিনা এই পুরো এলাকায় শেষ। কিন্তু এবার সেই বারটেন্ডার তাকে বলে সেই বোতল তো এখনো তার কাছে আছে। বারটেন্ডার তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যেতে বলে। জেসন কিছু বুঝতে না পেরে সোজা হসপিটালে চলে যায় এবং সেখানে তার নিজের ব্রেনের চেক আপ করাতে থাকে, যেন সে জানতে পারে তার মেমোরির সাথে কি হয়েছে, সে কি তার স্মৃতি হারিয়েছে এবং সেই কিডন্যাপার তার ওয়েডিং রিংটা নিয়ে ফেলার পর তার সাথে ঠিক কি হয়েছিল। এরপর তার সকল চেক আপ করার পর জেসনের হুঁশ আসলে ডাক্তার তাকে তার টেস্ট রেজাল্ট দিয়ে বলে তারা তার ব্রেনে কোনো প্রবলেম পায়নি, কিন্তু তারা তার শরীরের ভেতর অদ্ভুত এক কেমিক্যাল পেয়েছে, যেটা শুনে জেসন থেকে মনে আসে সেই কিডন্যাপার তাকে একটা ইনজেকশন দিয়েছিল। হয়তো এটাই সেই ইনজেকশনের কেমিক্যাল। জেসন ডাক্তারকে তার সমস্যাগুলো খুলে বলে যে তার স্ত্রী, তার ছেলে সবাই যেন কোথাও গায়েব হয়ে গিয়েছে। ডাক্তারটি অনলাইন থেকে জেসনের সব ইনফরমেশন বের করে দেখায় এবং বলে সে তো বর্তমানে পৃথিবীর সবচেয়ে নামকরা বিখ্যাত বিজ্ঞানী, কিন্তু সে গত 1.5 বছর নিখোঁজ ছিল। জেসন ডাক্তারকে তার স্ত্রী এবং ছেলের নাম বলে, যেটা কিনা ডাক্তার অনলাইন রিসার্চের মাধ্যমে বুঝতে পারে তার দেওয়া ইনফরমেশনগুলো শুধু এ শহর নয় বরং পুরো দেশে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। এবং তার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলে তার ছেলের নামে কেউ এখন পর্যন্ত পড়াশোনাও করেনি। জেসন এবার নিজে থেকেই অনলাইনে তার স্ত্রীর খোঁজ করতে থাকে। তখন সে তার স্ত্রীর ব্যাপারে অনলাইনে দেখতে পায়। সে দেখে তার স্ত্রী তো এখনো আনম্যারিড, এছাড়াও সে এখানকার একজন বিখ্যাত পেইন্টার, যেটা দেখে জেসন থেকে মনে পড়ে ড্যানিয়েলা তার ফ্যামিলির জন্য পেন্টিং করা অনেক আগেই ছেড়ে দিয়েছে, যেমন জেসন রিসার্চ করা ছেড়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে খোঁজাখুঁজি করার পর সে তার অ্যাড্রেস বের করে ফেলে। এরপর জেসন ড্যানিয়েলার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। ওদিকে রিয়েল ইউনিভার্সে জেসন 2 ঘুম থেকে ওঠার পর পুরো ঘরটি দেখতে থাকে, যেখানে কি কি আছে, সে কোথায় কাজ করে, তার জীবনের রুটিন কি ছিল, যেন কেউ তার উপর সন্দেহ না করে যে সে আসল জেসন না। সে জেসনের কর্মস্থলে যায় আর সে নিজে সায়েন্সের ক্লাস করাতে থাকে। স্টুডেন্টরা সবাই অবাক যে স্যারের কথাগুলো আজ ভিন্ন দেখা যাচ্ছে আর বুঝাচ্ছেও ভালো। অন্যদিকে দেখা যায় ল্যাবের মধ্যে ভ্যান্স, অ্যামেন্ডা আর সিকিউরিটি অফিসার মিলে কথা বলছিল যে জেসন তাদের থেকে পালাচ্ছে কেন। তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে কেউ জেনে যায়নি তো, কারণ তাদের এক্সপেরিমেন্টের ফলে এখন পর্যন্ত 3 জন লোক গায়েব হয়ে গিয়েছে, তাই তাদের যে করেই হোক জেসনকে খুঁজে বের করতে হবে। কিন্তু এদিকে জেসন হসপিটাল থেকে বের হয়ে ড্যানিয়েলার অ্যাড্রেসের দিকে যেতে থাকে এবং সে ফাইনালি ড্যানিয়েলার অ্যাড্রেসে পৌঁছে যায়। আর সে সেখানে গিয়ে বুঝতে পারে জেসন তো এখানে অনেক বিখ্যাত, কারণ ড্যানিয়েলা জেসনের অনেক পেন্টিং তৈরি করেছে, কারণ সে এখনের সবচেয়ে বড় বিজ্ঞানী। এখান থেকে জেসন সরাসরি ড্যানিয়েলাকে দেখতে পায়, যে কিনা এখন পুরোপুরি বদলে গিয়েছে। জেসন কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে আর বলে সে অনেকক্ষণ ধরে তাকে খুঁজছে এবং সে তাকে তার ছেলে চার্লি কোথায় জিজ্ঞেস করে, কিন্তু ড্যানিয়েলা তাকে অবাক করে দিয়ে বলে সে তো কোনো চার্লিকে চেনে না, কিন্তু সে জেসনকে তার সব বন্ধুদের সাথে মিট করিয়ে সবাইকে বলে সে তার বন্ধু। সেখানে জেসন রায়ানকে দেখতে পায়, যে কিনা এখন বদলে গিয়েছে। রায়ান তাকে জিজ্ঞেস করে তুমি 1.5 বছর কোথায় ছিলে। রায়ান এখানে আরো বলে সে তার কথা অনুযায়ী তার ল্যাব ভ্যালোসিটির জন্য অনেক ওষুধ তৈরি করেছে, কিন্তু জেসন তো হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়। এখন সেই ল্যাব, অর্থাৎ জেসন যে ল্যাব থেকে পালিয়ে এসেছে সেটার নাম শুনতেই সে ভয় পেয়ে যায়। এখন রায়ান তাকে সেই ওষুধটির সম্পর্কে আর কিছু বলার আগেই ড্যানিয়েলা স্পিচ শুরু করে দেয়। ড্যানিয়েলা বলে যে কিভাবে তার নতুন আর্ট জেসনের উপর বেসড করা হয়েছে, যে কিনা তাকে সবসময় বলতো কি হয় যখন মানুষ জীবনের আলাদা আলাদা রাস্তাকে বাছাই করতে পারত, তাহলে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত আপনাকে অন্য একটি গন্তব্যে নিয়ে যেত। আর তার এই কথাগুলো ভেবে সেই আর্ট বানিয়েছে। তাই তো আর্টগুলোতে দেখা যাচ্ছে জেসন এক এক ছবিতে এক এক রকম। ওইদিকে ইউনিভার্স 1-এ ড্যানিয়েলা থেকে সন্দেহ হয় কিছুদিন ধরে জেসনের আচার আচরণ কেমন যেন পাল্টে গিয়েছে। ড্যানিয়েলা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে এমন বদলে গেছে কেন, কিন্তু ড্যানিয়েলা জানতো না এটা আসল জেসন নয়। এদিকে ইউনিভার্স 2-তে জেসন বুঝতে পেরেছে তার কথাই কেউ বিশ্বাস করবে না, তাই সে রায়ানকে একটা উদাহরণ দিয়ে এর উত্তর জিজ্ঞেস করে। সে তার সাথে হওয়া ঘটনাগুলোকে গল্প আকারে বলে দেয়। রায়ান আর ড্যানিয়েলা তার কথার উত্তর খুঁজে পায় না। এরপর সে ড্যানিয়েলাকে বলে তার ঘরে থাকার সিদ্ধান্ত নেই, কারণ বাইরে সে ল্যাবের মানুষ তাকে খুঁজছে। এরপর তারা জেসনের এই ইউনিভার্সের ঘরে যায় এবং শেষ পর্যন্ত জেসন ড্যানিয়েলাকে বলে
সে অন্য একটি ইউনিভার্স থেকে এসেছে, যেখান থেকে জেসন বলা শুরু করে, এখানে আমার ইউনিভার্সের ঘরের ঠিক এই জায়গায় আমাদের পুরো পরিবারের একটি ছবি ছিল, আর আমরা এই ঘরে গত 15 বছর ধরে সুখে থাকতাম। আর এখানে ড্যানিয়েলা জানার চেষ্টা করছিল যে এই কি আসলেই অন্য ইউনিভার্সের, এবং সে জেসনকে চমকে দিয়ে বলে আসলে ড্যানিয়েলা যখন এই ইউনিভার্সে প্রেগনেন্ট হয়েছিল তখন সে জেসন চলে যাওয়ার পর সে বাচ্চা নষ্ট করে দেয়, যার ফলে চার্লি এখানে কোনোদিনও জন্মগ্রহণ করেনি। কিন্তু এবার জেসন একটু একটু করে সব বুঝতে পারে এবং সেই পুরো রহস্যটাকে ড্যানিয়েলাকে খুলে বলে, যেন ড্যানিয়েলা তার কথাই বিশ্বাস করে। আর আমরা এখানে বুঝতে পারি এখানের জেসনের সাথে ড্যানিয়েলার সম্পর্ক তো ছিল, কিন্তু ড্যানিয়েলা প্রেগনেন্ট হওয়ার পর জেসন তার প্যাশন ও ক্যারিয়ারের সাথে তার থেকে দূরে সরে যায়, আর তাই তো সে তার ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার কারণে সে এত এত অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই ঘটনার আগে এই দুই ইউনিভার্স সম্পূর্ণ সেম ছিল, এবং এই ঘটনার কারণেই এই দুই ইউনিভার্সের মধ্যে এত পার্থক্য। এখানে ড্যানিয়েলা ধীরে ধীরে তার কথাই বিশ্বাস করতে থাকে। তো এই পর্যন্ত সব স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু এখান থেকে এই সিরিজটি শ্বাসরুদ্ধ করে যাত্রা শুরু করে। দেখা যায় জেসন 1 এখানের জেসনের ঘর থেকে তার রিসার্চের ফাইলটি নিয়ে নেয় এবং সেগুলোকে সে পড়তে শুরু করে, আর সে এখানে পুরোপুরি চমকে যায়। সে দেখতে পায় যে সে তার ইউনিভার্সে মাল্টিভার্সকে খোঁজার যে রিসার্চগুলো করেছিল এবং সেটা সে তার ফ্যামিলির জন্য পরে ছেড়ে দিয়েছিল, সেটা সে এই ইউনিভার্সে তার ফ্যামিলি না থাকার কারণে সেই রিসার্চটা কমপ্লিট করেছে। এখানে না শুধু সেই মাল্টিভার্সকে প্রমাণিত করেছে, বরং সে একটা এমন বক্স তৈরি করেছে যেটা দিয়ে সেই মাল্টিভার্সে ট্রাভেল করতে পারবে। জেসন ড্যানিয়েলাকে বোঝাতে থাকে এই বক্সটার সাহায্যে এখানের জেসন তার ইউনিভার্সের পৃথিবীতে চলে গিয়েছে, কারণ হয়তো জেসন 2 থেকে ড্যানিয়েলাকে ছেড়ে দেওয়ার অনুশোচনা হয়, তাই সে এই বক্সটার সাহায্যে রিয়েল জেসনের ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্স 1-এ চলে যায় এবং সে সেখানের জেসনকে এখানে পাঠিয়ে তার পরিবারের সাথে থাকতে শুরু করে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে জেসন 2 যদি জেসন 1-এর জায়গা নিতে হয় তাহলে সে তখন কেন তাকে মেরে ফেলেনি? এতে তো সব প্রমাণ দূর হয়ে যেত, কিন্তু সে এটা কেন করেনি? এই প্রশ্নটাই ড্যানিয়েলা এবং জেসনের মাথায় ঘুরছিল। আর এই পর্যন্ত আমরা বুঝতে পারি সেই মুখোশধারী লোকটা আসলে এই ইউনিভার্স 2-তে থাকা জেসন, যে কিনা এখানে থাকাকালীন তার সাথী ভ্যান্স আর অ্যামেন্ডাদের নিয়ে মাল্টিভার্সে যাওয়ার জন্য একটি বক্স বানিয়েছে, যেটা দিয়ে সে ইউনিভার্স 1-এ চলে যায়। তো এখানে ড্যানিয়েলা জেসনকে জিজ্ঞেস করে বিয়ের পর তাদের জীবন কেমন ছিল। জেসন তাকে বলতে শুরু করে যে সে ইউনিভার্স 1-এ তার কাজের থেকে বেশি পরিবারকে প্রাধান্য দিয়েছে, যেটার ফলে সে টাকা কমাই করত, আর সে এখনের মতো বিখ্যাত বিজ্ঞানী ছিল না। কিন্তু সেখানে তখন তার পাশে ড্যানিয়েলা এবং তার ছেলেকে নিয়ে সে অনেক খুশি ছিল। তারা কথা বলার সময় হঠাৎ সেই ল্যাবের সিকিউরিটি অফিসার ভ্যান্সের কথাই তাদের খোঁজ করতে করতে এখানে চলে আসে এবং সে বলে জেসন থেকে এখনই তার সাথে তাদের ল্যাবে যেতে হবে, কারণ বাইরে যদি কেউ জানে তাদের এক্সপেরিমেন্টের ব্যাপারে তাহলে সব শেষ হয়ে যাবে। আর এটা বলে সেই ড্যানিয়েলাকে গুলি করে প্রাণে মেরে ফেলে, আর সে জেসনকে শক দিয়ে ল্যাবের মধ্যে নিয়ে আসে, যেখানে জেসন এখন প্রচন্ড রেগে যায়, কারণ তারা তাকে ধরার জন্য ড্যানিয়েলাকে মেরে ফেলে। ভ্যান্স এর জন্য ক্ষমা চায়, কিন্তু তাদের এটা বাধ্য হয়ে করতে হয়েছে, কারণ সে যদি পুলিশকে ফোন করে দিত তাহলে তাদের সবার জন্য অনেক প্রবলেম হতো। এমনিতেও তাদের ল্যাব থেকে 3 জন লোক গায়েব হয়ে গিয়েছে, যাদের নিখোঁজের ঘটনায় পুলিশের তদন্ত এখনো চালু আছে, এবং তারা তাদের প্রজেক্টের উপর অনেক টাকা খরচ করে ফেলেছে। এখানে ভ্যান্স এখনো জানে না এটা তাদের জেসন না, আর না তো এই জেসন তাকে সত্যি কথা বলে, কারণ সে যদি তাকে বলে যে সে এই বক্সের ব্যাপারে কিছু জানে না বা সে জানে না এটা কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে হয়তো সে তাকে মেরে ফেলবে। আসলে ভ্যান্সের মা বাবা মারা যাওয়ার পর তার দাদা তাকে বড় করেছে, আর তারা অনেক ধনী পরিবার ছিল, তাই ভ্যান্সও অনেক ধনী হয়ে যায়। তখন এই ইউনিভার্সে থাকা জেসন তাকে বলেছিল যে সে মাল্টিভার্সে ট্রাভেল করার মতো একটি জিনিস বানাবে, তাই ভ্যান্সও তার পুরো সম্পত্তি এই প্রজেক্টে ব্যয় করে। কিন্তু একদিন জেসন কাউকে বলা ছাড়া এখান থেকে কোথাও চলে যায়, কিন্তু সমস্যা এটা সেই জেসন ছাড়া কেউ জানতো না এটা কিভাবে ব্যবহার করে তারা মাল্টিভার্সে ট্রাভেল করবে। তখন থেকেই সবাই তার অপেক্ষা করে আছে, আর সোজা 1.5 বছর পর তারা এই জেসনকে খুঁজে পায়। তাই প্রথম থেকেই সবাই তার পেছনে পড়েছিল, যেন তারা তার থেকে এই বক্সটির ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে জেসন সবকিছু জানার পর জেসন নাটক করে যে সেই তাদের জেসন, সে শুধু মাল্টিভার্সে ট্রাভেল করার কারণে সবকিছু ভুলে গিয়েছে। তাই জেসন এই মেশিনটির সমস্ত ডিটেইল তাকে দেখাতে বলে, যেন তার থেকে সব মনে পড়ে। ভ্যান্সও তার কথায় রাজি হয়। এরপর ভ্যান্স তাকে সেই ল্যাবের মধ্যে থাকা সেই মেশিনটির কাছে আনে, অর্থাৎ সেই বক্সটির কাছে।
এখানের জ্যাসন অন্য ইউনিভার্সে চলে গিয়েছে। এখানে জ্যাসন লক্ষ্য করে এই বক্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাহিরের কোনো সিগন্যাল ভেতরে না যায়। জ্যাসন দরজা খুলে ভেতরে যায়, কিন্তু সে ভেতরে কিছু পায় না। সে বলে এখানে তো কিছু নেই, এখান থেকে কোনো মানুষ অন্য ইউনিভার্সে কিভাবে যাবে। ভ্যান্স বলে এটাই তো প্রবলেম যেটা তারা এখনো সলভ করতে পারেনি। জ্যাসন থেকে এখানে অবজার্ভ ইফেক্টের কথা মনে করে, অর্থাৎ হতে পারে এই বক্সের মধ্যে যে আসবে তার থেকে ব্রেন অবজার্ভ অর্থাৎ মস্তিষ্ক পর্যবেক্ষণ বন্ধ করতে হবে। অবজার্ভ ইফেক্ট এটা ফিজিক্সের একটা বড় পার্ট, যেটাকে বোঝাতে গেলে 1-2 ঘন্টা থেকেও বেশি সময় লাগবে। আর এই সিরিজটাতে এটা আমাদের তেমন জানার দরকার নেই, তবুও এটা আমরা সহজে কিভাবে বুঝবো এটা একটু পরে সঠিক জায়গায় বলছি। এখান থেকে ভ্যান্স সেদিনের সিসিটিভি ফুটেজ তাকে দেখায়, যেখানে জ্যাসন 2 একটা ব্যাগ নিয়ে সেই বক্সের মধ্যে গিয়েছে। এরপর বাকি কিছু সায়েন্টিস্ট যখন তাকে দেখতে গিয়েছে তখন বক্সের মধ্যে তারা কাউকে পায় না, অর্থাৎ জ্যাসন 2 এখান থেকে অন্য প্যারালাল ইউনিভার্সের পৃথিবীতে চলে গিয়েছে। কিন্তু ভেতরে সে এমন কি করলো যেটার কারণে সে অন্য ইউনিভার্সে চলে গিয়েছে এটা এখন পর্যন্ত কেউ জানে না। ভ্যান্স এখানে সেদিনের ফুটেজও দেখায় যেদিন সে এখানে এসেছিল। দেখা যায় সে তখন অনেক নেশা অবস্থায় ছিল, কারণ তাকে সেই ইনজেকশনটা দেয়া হয়েছিল। এখানে জ্যাসন মিথ্যা বলে যে সে মনে করার চেষ্টা করবে মাল্টিভার্সের ট্রাভেল সে কিভাবে করতে পেরেছে। আসলে সে গোপনে এটা জানতে চায় যে এই বক্স কিভাবে কাজ করে, যেন সে আবার তার ইউনিভার্সে ফিরে যায় এবং তার পরিবারের সাথে দেখা করতে পারে। এরপরে সে তার রুমে গিয়ে সে বক্সের ব্যাপারে সমস্ত ডিটেলস দেখতে থাকে। কিছুক্ষণ পর অ্যামেন্ডা সেখানে আসে, যার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যামেন্ডা তাকে অনেক ভালোবাসে। তাই অ্যামেন্ডা শুধু তার জন্য এই ল্যাবে কাজ করা শুরু করে। কিন্তু জ্যাসন থেকে অনেক টেনশন হচ্ছিল, যদিও এই বক্সটা তার অন্য ভার্সন বানিয়েছে, কিন্তু সে তার ইউনিভার্সে অনেকদিন সে রিসার্চ থেকে দূরে থাকার কারণে তার থেকে অনেক কিছু বুঝতে কষ্ট হচ্ছে। আর এভাবেই জ্যাসন কিছুদিন সে বক্সের রহস্য খুঁজতে থাকে, যেন সে কোনো ক্লু খুঁজে পায়। তারপর একদিন ভ্যান্স যখন তাকে জিজ্ঞেস করে এখন কি তার থেকে কিছু মনে পড়েছে, তখন জ্যাসন বলে তার থেকে এখনো কিছু মনে আসছে না। কিন্তু এবার ভ্যান্সকে অন্যরকম লাগছিল। সে বলে সে আজই জানতে পেরেছে জ্যাসন তাদের থেকে অনেক কিছু লুকাচ্ছে। আর সে জ্যাসনের সামনে এই ইউনিভার্সের রায়ানকে নিয়ে আসে, যার সামনে জ্যাসন এবং ড্যানিয়েলার সামনে সে সব বলে দিয়েছিল গল্পের মাধ্যমে। কিন্তু রায়ান থেকে তখন বিষয়টা অদ্ভুত লাগে, আর তার থেকে জিজ্ঞাসাবাদ করার পর ভ্যান্সও জানতে পারে জ্যাসনের কথাগুলো সত্যি ছিল, অর্থাৎ সে এই ইউনিভার্সের না এবং এখানের জ্যাসন অন্য ইউনিভার্সে চলে গিয়েছে। তাই তারা এখন জ্যাসন মিথ্যা কথা বলার জন্য তাকে অনেক মারে এবং তাকে 2 দিনের সময় দেয় এবং বলে যদিও সে এখানের জ্যাসন না, কিন্তু সে তার ইউনিভার্সে এই বক্সটাই তো বানাতে চেয়েছিল। এরপর তারা রায়ান আর জ্যাসনকে একটি রুমে বন্ধ করে রাখে। রায়ান এখানে তার থেকে ক্ষমা চায়, কারণ তারা তাকে মেরে তার থেকে সবকিছু জিজ্ঞেস করে ফেলেছে। তাই সে তাদেরকে বলে দিয়েছে যে সে ড্যানিয়েলার ঘরে লুকিয়ে আছে। তাই তো ল্যাবের সেই সিকিউরিটি গার্ড সেদিন তাকে ধরে ফেলেছে। এখন জ্যাসন তাকে শান্ত করে। জ্যাসন তাকে জিজ্ঞেস করে যেহেতু রায়ান মেডিকেল এরিয়া রিসার্চ করেছিল, তাই জ্যাসন 2 কি তাকে কোনো ওষুধ বানাতে বলেছিল। আর এটা শুনে রায়ান বলে এটাই তো সে সেদিন বলতে চেয়েছিল, কিন্তু মাঝখানে ড্যানিয়েলা স্পিচ শুরু করে দেয়, তাই সে আর বলেনি। আসলে এখানের জ্যাসন তাকে দিয়ে একটি ওষুধ বানিয়েছে যেটা কিনা কিছু মিনিটের জন্য একজন মানুষের ব্রেনের কিছু অংশকে ব্লক করে দেয়। রায়ান তখন এটা জানতো না যে জ্যাসন 2 এটা দিয়ে কি করবে। জ্যাসন 1 পরিষ্কার বুঝতে পারে জ্যাসন 2 এখান থেকে কিভাবে তার ইউনিভার্সে চলে গিয়েছে। আসলে বক্সের ভেতরে থাকার সময় যে কোনো মানুষ থেকে অবজার্ভ ইফেক্ট শেষ করতে হয়, যেন সে সুপার পজিশনে চলে যায়। আর এটা করার জন্য জ্যাসন 2 ইনজেকশনটা রায়ানকে দিয়ে বানিয়েছে, আর জ্যাসন 2 এই ইনজেকশনটাই জ্যাসন 1 কে লাগিয়ে দেয়, যেটাকে জ্যাসন 1 অজ্ঞান করার ইনজেকশন ভেবেছিল। রায়ান বলে তার কাছে এখনো আর কোনো ইনজেকশন নেই, কিন্তু রায়ান বলে সে অনেক ইনজেকশনের সুটকেস জ্যাসন 2 কে দেওয়ার পর জ্যাসন সেগুলোকে এই ল্যাবের মধ্যে একটি জায়গায় রেখে দিয়েছে, যেটার উপর কারো তেমন নজর ছিল না। কিন্তু তারা সেটা নিতে এখান থেকে বের হবে কিভাবে, কারণ ল্যাবের মানুষরা প্রতি মুহূর্তে তাদের উপর নজর রেখেছে। তো কিছুক্ষণ পর জ্যাসন যখন ভাবছিল সেখান থেকে কিভাবে বের হবে, তখনই অ্যামেন্ডা তার কাছে এসে বলে সে তাকে এখান থেকে বের হতে সাহায্য করবে, কারণ সে জ্যাসন 2 কে ভালোবাসতো। আর যেহেতু এই জ্যাসন তার সেই জ্যাসন না, তাই সে একে নিয়ে এর ইউনিভার্সে গিয়ে জ্যাসন 2 কে নিয়ে আসবে। আর তারা এখান থেকে বের হওয়ার জন্য অ্যামেন্ডা আগে থেকেই সমস্ত সিসি ক্যামেরা অ্যালার্ম এবং দরজা লক খুলে ফেলেছে। জ্যাসনও তাকে সব সত্যি কথা বলে যে কিভাবে তারা ইনজেকশন ব্যবহার করে এখান থেকে বের হতে পারবে। এরপর তারা দুইজন সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় ভ্যান্স এবং সেখানের সিকিউরিটি গার্ডগুলো তাদের দেখে ফেলে এবং তাদের পেছন পড়ে যায়। কিন্তু অ্যামেন্ডা তাড়াতাড়ি সেই ইনজেকশনের সুটকেসটা নিয়ে তারা দুইজনেই সেই বক্সের মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা দ্রুত সেই ইনজেকশন নিজেদের শরীরে ইনজেক্ট করে নেয়।
যার ফলে তারা দুইজনে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন তাদের হুঁশ আসে তখন তারা চোখের সামনে যা দেখে তা স্বপ্ন থেকেও কম ছিল না। তারা দেখতে পায় তাদের সামনে মাল্টিভার্সের সমস্ত দরজা এসে গিয়েছে, অর্থাৎ এখানের সব দরজা এক একটা নতুন ইউনিভার্সের দরজা। তারা যে দরজাটা খুলবে তারা সেই ইউনিভার্সে যেতে পারবে, কিন্তু তারা জানে না এখান থেকে তাদের আসল জেসনের রিয়েল ইউনিভার্সের দরজা কোনটা। এখানে তারা বেশ কিছুক্ষণ সেই দরজাটি খোঁজার চেষ্টা করে। অ্যামান্ডা বলতে থাকে তারা অনেক সময় ধরে হেঁটেই চলছে, কিন্তু এই দরজাগুলো শেষ হচ্ছে না কেন। জেসন বলে মাল্টিভার্সের সংখ্যা অসীম, অর্থাৎ তারা যদি পুরো জীবন এভাবে হাঁটতে থাকে তবুও তারা মাল্টিভার্সের 0.001%ও পার করতে পারবে না। এখন তাদের দেখতে হবে তারা কোন ইউনিভার্সের সামনে দিয়ে যাচ্ছে। এটা বলেই জেসন একটা র্যান্ডম দরজা খুলে বাহিরে এসে যায়, যেখানে তারা একটা পুরনো বিল্ডিং এ এসেছে। বাহির থেকে তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, তাই তারা ধীরে ধীরে বিল্ডিং এর বাহিরে আসে। আর তারা দেখে এই ইউনিভার্স পুরো ধ্বংস হয়ে গিয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছে না, বড় বড় বিল্ডিং ধসে পড়ছে। আসলে এরা এমন একটা ইউনিভার্সের পৃথিবীতে চলে এসেছে যেখানে কয়েক হাজার বছর আগেই মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছে, তাই তো এখানের বিল্ডিং দুর্বল হয়ে ধসে পড়তে থাকে। তখনই তারা লক্ষ্য করে তাদের সামনের বিল্ডিং ধসে পড়ছে, তাই তারা তাড়াতাড়ি সেখান থেকে পালাতে থাকে, না হলে তারা এখানে চাপা পড়ে গেলে কেউ তাদের এখানে বাঁচাতে আসবে না। তাই তারা দ্রুত পালিয়ে আবার বক্সে ঢুকে পড়ে। এখন তারা বুঝতে পারে তাদের থেকে এখন সাবধানে বিভিন্ন ইউনিভার্সে যেতে হবে, না হলে তারা সেখানেই মারা যেতে পারে। তাদের শরীরের ভেতর ইনজেক্ট করা ইনজেকশনগুলোর মেয়াদ এখন শেষ এবং তাদের কাছে এখন শুধু 48টা ইনজেকশন ডোজ বাকি আছে, আর প্রত্যেক ডোজগুলো মাত্র আধা ঘন্টার জন্য কাজ করবে। অর্থাৎ তারা ডোজটা নেওয়ার পর আধা ঘন্টার জন্য এই ইউনিভার্সের দরজাগুলো দেখতে পাবে। তাই তারা এখন সিদ্ধান্ত নেই তারা একটি ডোজ নেওয়ার পর শুধু ইউনিভার্সের দরজাগুলো খুলে দেখবে, তারা ভেতরে যাবে না। এতে তারা কম সময়ে অনেক ইউনিভার্স চেক করতে পারবে। এখানে প্রশ্ন থাকতে পারে তাদের ডোজের আধা ঘন্টার মেয়াদ শেষ হলে তারা তো সেই দরজাগুলো আর দেখতে পাবে না, তাহলে তারা এখন কোথায় বসে আছে? সে বক্সের মধ্যেই তো। তাহলে ভ্যান্সরা দরজা খুলে তাদের ধরছে না কেন? দেখো, তারা এখানে প্রথমবারের ডোজটা নিয়ে যেই জায়গা থেকে হাঁটা শুরু করেছিল সেই জায়গা থেকে তারা যদি না হেঁটে সেখানে বসে থাকতো তাহলে ডোজটার আধা ঘন্টার মেয়াদ শেষ হওয়ার মাত্রই তাদের ভ্যান্সরা বক্সটির দরজা খুলে ধরে ফেলতে পারত। কিন্তু তারা এখানে ইউনিভার্সের সেই দরজাগুলোর রাস্তা ধরে অনেক দূরে চলে এসেছে, তাই এখন ওষুধটির মেয়াদ শেষ হয়ে গেলেও তারা দূরে চলে আসার কারণে বক্সের টেকনোলজি ভ্যান্স এবং তাদের মধ্যে একটি পার্টিশন দিয়ে দিয়েছে, তাই তারা একে অপরকে আর দেখতে পাবে না। যাই হোক, ওদিকে ভ্যান্স যার ল্যাব থেকে এরা পালিয়ে এসেছে তার থেকে হঠাৎ মনে পড়ে অ্যামেন্ডা পালানোর সময় সে এখান থেকে ইনজেকশনের সুটকেসটা নিয়ে গিয়েছে, আর তার থেকে সন্দেহ হয় সেই ইনজেকশনের কারণে হয়তো তারা অন্য ইউনিভার্সে যেতে পারছে। তাই সে নিজেও এখন একটা ইনজেকশনের সুটকেস নিয়ে সেই বক্সের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে এসে সেও কনফিউজ হয়ে পড়ে যে সে কোন দরজাটা খুলবে। এখন সে যে দরজা দিয়ে বের হয়েছে সেখানে একটা চিহ্ন না দেওয়ার কারণে সে নিজেও এখন এখানে হারিয়ে গিয়েছে। এখন কি হবে? অন্যদিকে জেসন আর অ্যামেন্ডা ইনজেকশন লাগিয়ে সব ইউনিভার্সের দরজা খুলতে থাকে, আর এবার তারা একটি নির্জন জঙ্গলে পৌঁছায়, অর্থাৎ এখানে এখনো মানুষ আদি যুগে আছে। এরপর তারা অন্য একটি দরজা খুলে, কিন্তু এখানে তারা দেখতে পায় এই পৃথিবীর সূর্য এই গ্রহটাকে গ্রাস করে ফেলছে, যার ফলে এখানের সব মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে। জেসন কোনো মতে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়, যার ফলে দুজনের প্রাণ বেঁচে যায়। এই ঘটনার পর অ্যামেন্ডা খুব ভয় পেয়ে যায়। সে বলে, না জানি আমরা কি এখানে সারা জীবন আটকে থাকবো? কিন্তু তারা জানতো না এটা সবে শুরু হয়েছে। এখানে তাদের সমস্যা দেখা দেয় কারণ তারা এখানে আসার সময় কোনো খাবার পানি আনেনি। জেসন সিদ্ধান্ত নেয় তাদের এখন এমন একটা ইউনিভার্স খুঁজতে হবে যেখানে তারা খাবার পানি পেতে পারে, কিন্তু এটা এতটাও সহজ নয়। এখানে হাজারো দরজার মধ্যে তারা কোনটাকে বাছাই করবে? জেসন আর অ্যামেন্ডা আবার কয়েক মিনিট হাঁটার পর তারা আরো একটি দরজা খুলে, আর এবার তারা পুরোপুরি চমকে যায়। তারা দেখতে পায় তারা আবার সে ল্যাবে পৌঁছে গিয়েছে। তার মানে তারা কি আবার তাদের ইউনিভার্সে পৌঁছে গিয়েছে? একদমই না, কারণ তারা সামনে দেখতে পায় তাদেরই আরেকটি ভার্সন সেই বক্সের দিকে পালিয়ে আসছে। এটা ওই সময়টা যখন তারা পালাচ্ছিল, কিন্তু এবার তাদের সিকিউরিটি গার্ড গান পয়েন্টে নিয়ে নেয় এবং গার্ডটি সোজা অ্যামেন্ডাকে শুট করে হত্যা করে দেয় আর জেসনকে বন্দি করে ফেলে। এখন এদের তো ইউনিভার্স কোনো কাজের না,
আর তারা এখান থেকে পালাতেও পারবে না। তাই তারা আবার বক্সের ভেতর চলে আসে। অ্যামান্ডা খুব ভয় পেয়ে আছে। জ্যাসন চেষ্টা করতে থাকে সেই সব দরজাগুলো দেখতে থাকে, যেখানে প্রথমে সে এমন একটা ইউনিভার্সে আসে যেখানে সমুদ্রের পানি আমাদের পৃথিবীর পানি থেকে অনেক বেশি। দ্বিতীয় ইউনিভার্সে সে দেখে সেখানে মানব জাতি পুরো ছাই হয়ে আছে। এরপর তৃতীয় ইউনিভার্সে দেখা যায় পৃথিবীতে মানুষ থাকা তো দূরের কথা, সেখানে এখনো ডাইনোসররা বাস করছে। তারা এখনো খুঁজেই যাচ্ছে, কিন্তু কোনো নর্মাল ইউনিভার্স তারা পাচ্ছে না। অ্যামান্ডা এগুলো দেখে অনেক হতাশ হয়ে পড়ে। তাই সে এক সময়ের আগে নিজে একটি দরজা খুলে বাহিরে বের হয়ে যায়। জ্যাসন তাকে থামানোর জন্য তার পেছন যেতে থাকে, কারণ এই ইউনিভার্সও ঠিক নয়, কারণ এখানে প্রচুর তুষারঝড় হচ্ছে। কিন্তু অ্যামান্ডা খাবারের খোঁজে অনেকটাই দূরে চলে আসে। আর এক সময় সে প্রচুর তুষারঝড়ের ফলে ভালোভাবে দাঁড়াতেও পারছিল না। আর ইতিমধ্যে জ্যাসন লক্ষ্য করে এখন তো তাদের সেই বক্সটাও দেখা যাচ্ছে না। আর তারা ঠিক বুঝতে পারে না তারা কোন রাস্তা দিয়ে এখানে এসেছিল। কিন্তু এখন তাদের এখান থেকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে, কারণ তারা এত ঠান্ডায় বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। তাই জ্যাসন অ্যামান্ডাকে নিয়ে সোজা পথে হাঁটতে থাকে। আর তারা শীঘ্রই একটি ঘর দেখতে পায়। জ্যাসন অ্যামান্ডাকে নিয়ে সে ঘরে ঢুকে পড়ে, কিন্তু এরই মধ্যে প্রচুর ঠান্ডায় অ্যামান্ডার শরীর খারাপ হতে থাকে। জ্যাসন ঘরটিতে খোঁজাখুঁজি করার পর অবশেষে একটি ম্যাচ পায়, যেটার সাহায্যে সে কিছু কাঠ জ্বালিয়ে পুরো রাত অ্যামান্ডাকে গরম রাখার চেষ্টা করে। সকাল হলে জ্যাসন বাহিরের অবস্থা দেখতে যায়, আর সে বের হয়ে বুঝতে পারে এই ইউনিভার্সের পৃথিবীতে সবসময় বরফের যুগ চলে, কারণ এখানের সূর্য আমাদের পৃথিবীর সূর্যের তুলনায় অনেক ছোট। দেখা যায় এখানের সমস্ত জায়গা বরফে এমন ভাবে ঢেকে গিয়েছে যে কোথায় পানি আর কোথায় মাটি কিছু বোঝা যায় না। এছাড়াও তারা যে বক্সের সাহায্যে এখানে এসেছিল সেই বক্সটাও এখন আর দেখা যাচ্ছে না, কারণ প্রচুর তুষারঝড় হওয়ার ফলে সেটা এখানে কোথাও বরফের নিচে চাপা পড়ে আছে। ওদিকে অ্যামান্ডা ঘুম থেকে উঠে জ্যাসনকে সরি বলে যে তার বোকামির কারণে তারা এই পৃথিবীতে ফেসে গিয়েছে। কিন্তু প্রশ্ন এটা, জ্যাসন 2 এক্সাক্ট ইউনিভার্সে কিভাবে গেল? জ্যাসন থেকে এখানে কিছু সন্দেহ হয়, আর সে বলতে থাকে আমরা হয়তো খেয়াল করিনি, আমরা প্রত্যেকবার যে ইউনিভার্সের পৃথিবীগুলোতে যাচ্ছি সেখানে একটা না একটা বিপর্যয় লেগে থাকে। এটা না তো আমরা যখন দরজা খুলছি তখন আমাদের ব্রেনের মধ্যে যেটার চিন্তা ঘুরছিল আমরা সেই ইউনিভার্সে চলে আসছি, কারণ আমরা যতবার দরজা খুলেছি আমরা সব সময় আতঙ্কিত হয়ে রয়েছিলাম। অর্থাৎ সেই ইনজেকশন যেহেতু তাদের ব্রেনের উপর প্রভাব ফেলে, তাই তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যত রূপ কল্পনা করেছিল সেটাই বক্সের টেকনোলজির সাহায্যে তাদের সামনে আসছে। আর সেই সময়টাই যখন তারা আবার সেই ল্যাবে পৌঁছে গিয়েছে যেখানে কিনা সিকিউরিটি গার্ড তাদের ধরে ফেলেছে, সেই ইউনিভার্সটা জ্যাসন কল্পনা করেছিল। আর এই কল্পনার ফলে তারা সেই ইউনিভার্সে পৌঁছে যায়। এখন তাদের থেকে তাদের ব্রেনকে শান্ত করে তাদের নিজেদের ইউনিভার্সের সম্পর্কে ভাবতে হবে, তাহলেই এই বক্স কাজ করবে এবং একটা চান্স থাকবে তাদের ইউনিভার্সে যাওয়ার। জ্যাসন আর অ্যামান্ডা এগুলো জেনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সত্যি কি তারা এমন ভাবে তাদের ইউনিভার্সে যেতে পারবে? দেখা যাক। তো এখন শুধু তাদের প্রবলেম হচ্ছে সেই বক্সকে খুঁজে বের করা, যেটা কিনা বরফের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে রিয়েল ইউনিভার্সের পৃথিবীতে জ্যাসন 2 কিছু একটা বড় করার প্রস্তুতি নিচ্ছিল, যেটা দেখে ড্যানিয়েলা এবং চার্লি বুঝতে পারে না যে জ্যাসন এমন কেন করছে। ওদিকে ইউনিভার্স 2-তে অ্যামান্ডা সেই ঘরের মধ্যে একটা কম্পাস পায় এবং তার কাছে থাকা গার্মিনের সাহায্যে সে বক্সটিকে খুঁজতে থাকে। আর সেই বক্সকে এমন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করে। আর এভাবে তারা সেই বক্সটি খুঁজতে থাকে। আর কয়েক ঘন্টার পরিশ্রমের পর তারা ফাইনালি সেই বক্সকে পেয়ে যায়। তাই তারা দ্রুত সেখানের বরফগুলো সরিয়ে বক্সের ভেতর চলে যায়। ভ্যান্সকে দেখা যাক তার কি খবর। দেখা যায় ভ্যান্সও এখন জ্যাসনদের মতো বিপর্যয় ইউনিভার্সগুলোতে গিয়ে অনেক আহত হয়ে যায়। তাই সেও এখন তার জন্য নর্মাল একটি ইউনিভার্স খুঁজছে যেন সে পানি পান করতে পারে। কিন্তু এবারও সে এমন একটি ইউনিভার্সে পৌঁছায় যেখানে পুরো পৃথিবী ধ্বংস বললেই চলে। প্রচন্ড গরমে সবকিছু মরুভূমিতে পরিণত হয়েছে। সে বুঝতে পারে না প্রত্যেকবার সে এমন গ্রহগুলোতে কেন আসছে, কিন্তু সে এখনো জানে না সে বক্সের মধ্যে তার থেকে ব্রেন ঠান্ডা রাখতে হবে। কিন্তু সে বক্সের মধ্যে অস্থির অবস্থায় আছে, তাই বক্স তাকে এমন গ্রহতে নিয়ে আসছে। অন্যদিকে জ্যাসন আর অ্যামান্ডা এগুলো বুঝতে পেরেছে, তাই জ্যাসন জোরে জোরে সেই বক্সকে বলতে থাকে যে সে এখন পুরোপুরি শান্ত, এখন তার আর কোনো চিন্তা নেই, তার থেকে শুধু তার ইউনিভার্সে যেতে হবে। এরপর সে একটা আশা করে যে সে এখন দরজা খোলার পর তার ইউনিভার্সে পৌঁছে যাবে। এটা ভেবে সে দরজা খুলেই ফেলে, কিন্তু দরজা খুলতেই সেখানে অনেক পানি ঢুকতে থাকে, যেটা থেকে বাঁচার জন্য দুইজনেই দরজা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু পানির প্রেশার বেশি হওয়ার কারণে তারা এটা করতে পারছিল না। আসলে এখন তারা যে ইউনিভার্সে পৌঁছেছে
সেখানের পৃথিবী সমুদ্রের পানিতে ডুবে গিয়েছে, আর এদিকে তাদের বক্সের ভেতর অনেক পানি ঢোকার কারণে সেটাও এখন ডুবে পানির গভীরে চলে যাচ্ছিল। তাই জ্যাসন এখন সাহস করে দরজাটা বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত তারা প্রাণে বেঁচে যায়। এখানে তারা এটা বুঝতে পারে তারা বক্সকে বললেও কাজ হবে না যতক্ষণ না তাদের ব্রেন পুরোপুরি শান্ত হচ্ছে এবং যতক্ষণ না তারা অস্থির অবস্থা থেকে বের হচ্ছে ততক্ষণ তারা তাদের ইচ্ছা মতো যে কোনো পৃথিবীতে যেতে পারবে না। জ্যাসন এখনো চিৎকার দিয়ে বলতে থাকে তার মন শান্ত, সে তার ইউনিভার্সের চিন্তা করছে, কিন্তু সে এখনো ভয় পেয়ে আছে, সে হাঁপাচ্ছে। অ্যামেন্ডা জ্যাসনকে বলে তার থেকে এখন শান্ত হতে হবে, সে যেন এখন আর কোনো দরজা না খুলে। আর ভালো কথা, তাদের কাছে এখনো অনেক ইনজেকশন রয়েছে, তাই তাদের ভেবে চিন্তে কাজ করতে হবে। জ্যাসন অ্যামেন্ডাকে বলে সে তাদের ল্যাবে থাকার সময় শুনেছিল তাদের ল্যাব থেকে 3জন লোক গায়েব হয়ে গিয়েছে। তারা কে? অ্যামেন্ডা বলে সবার প্রথমে তার প্রিয় বন্ধু ব্লেয়ার নামের একটি মেয়ে ইঞ্জিনিয়ার, সে বক্সে গিয়েছিল কিন্তু পরে সে আর ফিরে আসেনি। এরপরে বক্সে জ্যাসন 2 এবং এরপর আরো 2জন লোক, কিন্তু হয়তো জ্যাসন 2 ছাড়া আর কেউ বক্সকে ব্যবহার করতে পারতো না, তাই তারা অন্য কোনো ইউনিভার্সে গিয়ে হারিয়ে গিয়েছে বা মারা গিয়েছে। তো এখান থেকে অ্যামান্ডা তার বন্ধুকে মনে করতে করতে দুজনের শান্তিতে কিছুক্ষণ ঘুম যায়। কিন্তু যখন তাদের ঘুম ভাঙে তখন তাদের লাগছিল যেহেতু তারা শান্তিতে ঘুম গিয়েছে তাহলে হয়তো তারা এখন তাদের ইউনিভার্সে পৌঁছে গিয়েছে। কিন্তু যখন তারা দরজা খুলে তখন তারা দেখে এটা তো জ্যাসনের আসল পৃথিবী লাগছে না। তাই তারা সেখানে আশেপাশে ঘুরে দেখতে থাকে এবং তারা দেখতে পায় সেখানে সবকিছু লক করা, আর এই ল্যাবটাও কেমন যেন অ্যামান্ডার ইউনিভার্সাল ল্যাবের মতো লাগছিল, শুধু এটা সম্পূর্ণ ভেঙে চলে গিয়েছে। এছাড়াও তারা রুমের মধ্যে কিছু মৃত মানুষের বডি দেখতে পায় যাদেরকে কিনা কেউ খারাপভাবে কেটেছে, অর্থাৎ এই ইউনিভার্সও ডেঞ্জারাস। তাই তারা আবার বক্সে ফিরে যেতে থাকে, কিন্তু তখন কেউ গান হাতে নিয়ে তাদের দিকে আসে আর তাদের গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে তারা কে, এখানে ভেতরে কিভাবে এসেছে। কিন্তু সে অ্যামান্ডাকে দেখে গান নিচে নামিয়ে ফেলে, আর অ্যামান্ডা লক্ষ্য করে এটা তো তার সেই ইঞ্জিনিয়ার বন্ধু ব্লেয়ার। ব্লেয়ার তাকে দেখে অনেক খুশি হয় এবং সে কেঁদে কেঁদে বলতে থাকে সে অনেক ইউনিভার্সে গিয়েছে, কিন্তু যখন সে সব ইউনিভার্সগুলো ডেঞ্জারাস দেখে তখন সে শেষ পর্যন্ত এই ইউনিভার্সটি খুঁজে পায়, তাই সে এখানে থেকে যায়। আর তখন থেকে এখন পর্যন্ত সে এখানে একা থাকে। এখন অ্যামান্ডা যেহেতু তাকে নিতে এসেছে তাই সে অনেক খুশি, কারণ সে এখন তার ইউনিভার্সে গিয়ে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারবে। কিন্তু অ্যামান্ডা তাকে সব সত্যি কথা বলে যে আসলে তারাও জানে না এই বক্সকে ব্যবহার করে এক্স্যাক্ট লোকেশনে কিভাবে যেতে হয়। সাথে সে জ্যাসনের পরিচয় দেয় যে এটা তাদের জ্যাসন না, এই জ্যাসন শুধু তার ইউনিভার্সে যাওয়ার চেষ্টা করছে। অ্যামান্ডা ব্লেয়ারকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে কি হয়েছে, এখানে সবকিছু লক করা কেন হয়েছে। ব্লেয়ার বলা শুরু করে আসলে এই ইউনিভার্সের পৃথিবীর বাহিরে অদ্ভুত কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে যেগুলো কিনা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, আর যে বডিগুলো তারা দেখেছিল যাদেরকে খারাপভাবে কাটা হয়েছে সেটাই পোকাগুলোর কাজ। তাই সে কিছুদিন পর পর সেফটি স্যুট পরে বাইরে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে আসে। অ্যামান্ডা জিজ্ঞেস করে সে এখানে কেন থেমে আছে, সে বক্সের সাহায্যে অন্য ইউনিভার্সের পৃথিবীতে ট্রাই করতে পারত, কিন্তু ব্লেয়ার বলে তার থেকে আর সাহস নেই। সে এমন এমন ভয়ঙ্কর পৃথিবী দেখেছে যেটার পর সে আর সেই বক্সে যেতে চায় না। এখানে অ্যামান্ডা ও জ্যাসন ডিসকাস করে তারা শান্তিতে বক্সের মধ্যে তো শুয়েছিল, তাহলে কেন তারা এই ইউনিভার্সে চলে এসেছে। এখানে অ্যামান্ডা থেকে মনে পড়ে তারা ঘুম যাওয়ার আগে তারা ব্লেয়ারকে নিয়ে কথা বলেছিল, তাই বক্স তাদের এখানে নিয়ে এসেছে। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার তাদের সফর শুরু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ব্লেয়ার তাদের সাথে যাওয়া থেকে সোজা মানা করে দেয়, আর সে এই ইউনিভার্সে থাকার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না সে এই বক্সটাকে কন্ট্রোল করতে না পারে। অন্যদিকে জ্যাসনের রিয়েল ইউনিভার্সে ড্যানিয়েল এবং চার্লি থেকে সন্দেহ হতে শুরু করে যে তাদের জ্যাসন কিছুদিন ধরে অনেক পাল্টে গিয়েছে, কারণ সে চার্লিকে ভুলে চীনা বাদামের আইসক্রিম খাওয়ায় যেটা থেকে চার্লির অ্যালার্জি ছিল। এর সাথে সে ড্যানিয়েলাকে একটা ড্রেস গিফট করে যেটার সাথে তার সেই ইউনিভার্সের অনেক স্মৃতি জড়িত আছে। আসলে এই জ্যাসন 2 ভেবেছিল সে সহজে রিয়েল জ্যাসনের জায়গা নিয়ে নেবে, কিন্তু এখানে এসে সে বুঝতে পারে জীবনের একটা চয়েস মানুষকে কতটা বদলে দিতে পারে। আর এই ইউনিভার্সে জ্যাসন 1 ড্যানিয়েলাকে বিয়ে করে, যার কারণে তার পুরো আচরণ আলাদা ছিল। তাই জ্যাসন 2 এখন চেষ্টা করছিল সে এখানের ড্যানিয়েলাকে সন্দেহ হতে দিবে না। সে ভাবে হয়তো এখানের জ্যাসন তাদের জন্য অনেক টাকা খরচ করত, তাই সে চার্লির বার্থডেতে তাকে একটা গাড়ি গিফট করে, যেটা দেখে ড্যানিয়েল অনেক অবাক হয়। সাথে সে আরো টাকা পাওয়ার জন্য তার থেকে একটা আইডিয়া আসে যে অবশ্যই এই ইউনিভার্সে একটা ভ্যান্স রয়েছে যে কিনা অনেক ধনী,
তাই জেসন 2 সেই ভ্যান্সের কাছে চলে যায়, যে কিনা এখন এর বিলিয়নিয়ার ছিল। অর্থাৎ জেসন 1 যেহেতু এই ইউনিভার্সে তার রিসার্চগুলো বন্ধ করে দিয়েছিল, তাই সে আর ভ্যান্সকে সেই বক্সের ব্যাপারে বলেনি। আর ভ্যান্সও তার পরিবারের সব সম্পত্তি সেই বক্সের পেছনে ঢালেনি। অর্থাৎ সে এখনো জানে না এমন একটা বক্স বানানো সম্ভব, আর জেসন 1 সেটা বানাতে চেয়েছিল। তো জেসন 2 সেই ভ্যান্সের কাছে আসে এবং তাকে সেই মাল্টিভার্সে ট্রাভেলিং করা বক্সটি দেখায় এবং তার সাথে ডিল করতে বলে যে সে যদি তার সকল সম্পত্তি তাকে দিয়ে দেয় তাহলে সে তাকে মাল্টিভার্সে ট্রাভেলিং করা শিখিয়ে দিবে। এখন এটা শুনে শুরুতে ভ্যান্স রাজি হচ্ছিল না, তার থেকে এগুলো ফেক লাগছিল। তাই জেসন তাকে একটা স্যাম্পল দেখানোর জন্য তাকে প্রথমে সেই ডোজটি দেয়, যেটা খাওয়ার ফলে ভ্যান্সের কিছুটা মাথা ঘুরায়। তারপর জেসন তাকে সেই বক্সে ঢুকতে বলে। ভ্যান্স বক্সে ঢুকে কিন্তু সে কিছু দেখতে পায় না, কিন্তু জেসন হঠাৎ দরজা বন্ধ করে দেয় আর ঝট করে তারা সেই দরজাগুলোর সামনে এসে যায়। ভ্যান্স অবাক হয়ে যায় তারা এখানে কিভাবে আসলো। জেসন তারপর তাকে কিছু আলাদা আলাদা পৃথিবীতে নিয়ে গিয়ে দেখাতে থাকে। ভ্যান্স তো তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এটা আসলেই সম্ভব, যার ফলে ভ্যান্স থেকে শেষ পর্যন্ত বিশ্বাস হয়ে যায়। জেসন বলে এটার জন্য তার থেকে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে, আর সে নিজেও কয়েক মাস মেডিটেশন আর যোগা করা শিখেছিল যেন সে দরজা খোলার সময় নিজের মনকে স্থির রাখতে পারে এবং নিজের পছন্দ মতো ইউনিভার্সগুলোতে যেতে পারে। তো ভ্যান্স এখন তার ডিলে রাজি হয়, কারণ সে এখন অন্য ইউনিভার্সে যেতে পারবে যেখানে তার মা বাবা বেঁচে আছে। জেসন এখানে বলে সেই বক্সটাকে আজীবনের জন্য পুরোপুরি সিল করে দিবে, যেন কেউ এই পৃথিবীতে ভুলে আসতে না পারে, কারণ তার থেকে ভয় ছিল জেসন 1 সে না জানি আবার ফিরে না আসে। অন্যদিকে জেসন 1 আর অ্যামেন্ডা এই ব্যাপারটা জানতো না এবং তারা ব্লেয়ারকে বিদায় দিয়ে আবার সেই ইনজেকশনগুলো লাগিয়ে তাদের ইউনিভার্সে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর এবার জেসন থেকে একটা বুদ্ধি আসে, আসলে আমরা মানুষ চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের মনে অনেক সময় অনেক ধরনের চিন্তা অটোমেটিক এসে যায়। তাই জেসন এবার পেপারে তার কথাগুলো লেখা শুরু করে, কারণ আমরা যখন কোনো লেখা পড়ি তখন আমাদের পুরো মনোযোগ সেদিকে যায় কোনো চিন্তা করা ছাড়া। আর জেসন এই কাজটাই করে এবং সে এরপর একটা দরজা খুলে, আর সারপ্রাইজিংলি এবার সে ওই আন্ডারগ্রাউন্ডকে দেখতে পায় যেখানে শুরুতে জেসন 2 তাকে গান পয়েন্ট করে এখানে নিয়ে এসেছিল। আর জেসন এটা দেখে খুশিতে লাফাতে থাকে যে ফাইনালি সে তার ইউনিভার্সে এসে গিয়েছে। আর দুজনেই অনেক এক্সাইটেড হয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু এই কি এখানে কোনো মানুষ নেই, দূর দূরান্ত পর্যন্ত রাস্তাঘাট খালি পড়ে আছে। যদিও এই পৃথিবী ধ্বংস হয়নি, কিন্তু এখানে মানুষ নেই। এগুলো দেখে অ্যামেন্ডা বলে এখানে কোনো একটা বড়সড় প্রবলেম রয়েছে, তাই আমাদের আবার বক্সে ফিরে যাওয়া উচিত। কিন্তু জেসন বলে সে এই ইউনিভার্সের পৃথিবীতে তার ঘর দেখবে, কারণ সেটা দেখেই সে বুঝতে পারবে বক্স তাদের এই ইউনিভার্সে কেন পাঠিয়েছে, আর এটা থেকে তারা শিখতে পারবে তারা তাদের পৃথিবীতে কিভাবে যাবে। এরপর তার একটা গাড়ি নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে জেসনের ঘরে যেতে থাকে। রাস্তার পাশে আমরা কিছু আবর্জনার ব্যাগের স্তূপ দেখতে পাই, আর দুজনেই বুঝতে পার না এই পৃথিবীতে এমন কি হলো। তো তারা ফাইনালি জেসনের ঘরের সামনে এসে যায়। তারা সেখানে কিছু পুলিশ সদস্যকে দেখতে পায় যারা কিনা মাস্ক পরে আছে, আর জেসনরা এখান থেকে জানতে পারে আসলে কয়েক বছর আগে এই পৃথিবীতে করোনার মতো ভয়ঙ্কর একটি ভাইরাস এসে যায়, যেটার অ্যান্টিডোট এখনো কোনো বিজ্ঞানী বের করতে পারেনি, যার ফলে এখানের 99% মানুষ মারা যায়। আর এটা শুনতেই জেসন তার ঘরের দিকে যেতে থাকে, আর ঘরে গিয়ে সে দেখে ড্যানিয়েলাও সেই ভাইরাসে আক্রান্ত, অর্থাৎ সে শীঘ্রই মারা যাবে। কিন্তু সে জেসনকে দেখে অবাক হয়ে যায় যে সেও তো ইনফেক্টেড ছিল, তাই জেসনকে পুলিশ এখান থেকে নিয়ে চলে যায়। তাহলে সে এখন কিভাবে ঠিক হয়ে গেল? এখানে জেসন একটা ভান ধরে যেন ড্যানিয়েলা জানতে না পারে এই জেসন তার এই ইউনিভার্সের না। ড্যানিয়েলা বলে তাদের ছেলে চার্লি এই ভাইরাসে কয়েকদিন আগে মারা গিয়েছে। এটা শুনে জেসন খুব দুঃখ পায় এবং সে অ্যামেন্ডাকে নিয়ে আবার সেই বক্সের কাছে যেতে থাকে, কারণ তারা যদি সেখানে বেশিক্ষণ থাকে তাহলে তারাও সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। সাথে তারা আসার সময় ডিসকাস করছিল যে তারা এমন পৃথিবীতে কেন আসলো। জেসন বলে আসলে সে যখন দরজা খুলছিল তখন তার মনে এটা ঘুরছিল যে এতদিন তার পরিবার থেকে দূরে থাকার কারণে তার পরিবারে কিছু হয়ে যায়নি তো, আর এটা ভাবার কারণেই এই বক্স তাদের এই পৃথিবীতে নিয়ে আসে, যেখানে আসলেই তার ফ্যামিলি রোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত হয়ে রয়েছিল। অর্থাৎ জেসন এখনো তার মনকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু জেসন সে আরো চেষ্টা করে। কিন্তু এবার তারা যে যে পৃথিবীগুলোতে আসছে সেগুলো তাদের পৃথিবী থেকে ভিন্ন ছিল। যদিও এই পার্থক্যগুলো অনেকটাই কম ছিল, কিন্তু প্রত্যেক পৃথিবীগুলোতে একটা না একটা ছোট পার্থক্য থেকেই আছে। যেমন একটা পৃথিবীতে জেসনের সাথে ড্যানিয়েলার ডিভোর্স হয়েছে, আরেকটাতে জেসন ড্যানিয়েল এবং চার্লিকে টর্চার করত,
আমরা বুঝতে পারি জ্যাসন এখন আগে থেকে অনেক ভালো পৃথিবীগুলোকে খুঁজতে পারছে, যেগুলো অনেকটাই তার ইউনিভার্সের মতো। এটা ভালো, কারণ শুরুতে তো তারা এমন এমন বিপর্যয় পৃথিবীগুলোতে গিয়েছে যেখান থেকে বেঁচে ফেরাও কঠিন। কিন্তু জ্যাসন তার মনকে অনেকটাই শান্ত করতে পারলেও সে এখনো তার রিয়েল ইউনিভার্সে যেতে পারছে না। অর্থাৎ জ্যাসন 2 অনেক মাস ইয়োগা এবং মেডিটেশন করেছিল, তাই তো সে একদম এক্স্যাক্ট ইউনিভার্সে যেতে পারছে। তো এখন রিয়েল জ্যাসন চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তাদের আসা প্রত্যেক পৃথিবীগুলোতে কিছু না কিছু একটা জিনিস ভিন্ন হয়। তাই জ্যাসন সব দিক দিয়ে চেষ্টা চালিয়ে যায়, কিন্তু ছোট থেকেও ছোট চিন্তাভাবনার কারণে বক্স তাদের ভিন্ন পৃথিবীতে নিয়ে আসছে। জ্যাসন জানতো সে এই অসীম সংখ্যক মাল্টিভার্সের মধ্যে তার নিজের স্থিরতার রেট অনুযায়ী ইউনিভার্সে পৌঁছাচ্ছে, আর প্রত্যেক চেষ্টার পর তাদের ইনজেকশনও এখন শেষ হয়ে আসছে। তাই তাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। অন্যদিকে তার রিয়েল ইউনিভার্সে জ্যাসন 2 এর প্রতি ড্যানিয়েলার সন্দেহ আরো বেড়েই চলছিল, কারণ সে এত তাড়াতাড়ি এত টাকা কোথা থেকে পেল। তাই তার উপর নজর রেখে ড্যানিয়েলাও সেই ইনজেকশনের ডোজগুলো পেয়ে যায়, যেটা কিনা জ্যাসন 2 ইউনিভার্সে যাওয়ার জন্য নিজের ভিতরে ইনজেক্ট করত। ড্যানিয়েলা সেই ডোজগুলোকে রায়ানের কাছে নিয়ে আসে, এটা জিজ্ঞেস করার জন্য যে এটা কি জিনিস, জ্যাসন এটা লুকিয়ে রাখে কেন। এখন এটা দেখে রায়ান তো অবাক হয়ে যায়, কারণ সে মেডিকেল নিয়ে পড়েছে, আর সে জানতো এই কঠিন কম্পাউন্ড বানানো অনেক কঠিন কাজ, যেটা কিনা মানুষের ব্রেনের কিছু অংশকে কয়েক মিনিটের জন্য ব্লক করে দেয়। তাই রায়ান এখন নিজেই জ্যাসন 2 এর কাছে যায় এবং জিজ্ঞেস করে সেটা কিভাবে বানিয়েছে। যদিও রায়ান জানতো না এটা তাদের জ্যাসন না। ওইদিকে জ্যাসন অবাক হয়ে যায় যে তার ইনজেকশনগুলো রায়ানের কাছে কিভাবে পৌঁছালো। তাই সে এখন রায়ানকে বলে দেয় যে তার কাছে একটি মাল্টিভার্সে ট্রাভেল করার টেকনোলজি সম্পূর্ণ বক্স আছে, আর সেটার জন্য সে ইনজেকশনগুলো ব্যবহার করে। এখন জ্যাসন 2 রায়ানকে একটা ইউনিভার্সের পৃথিবীতে নিয়ে গিয়ে দেখায়, যেখানের পৃথিবী এই রিয়েল পৃথিবী থেকে অনেকটাই অ্যাডভান্স ছিল, আর রায়ান এটা দেখে অনেক অবাক হয়ে যায়। জ্যাসন বলে সে ঠিক বলেছিল, এই কম্পাউন্ড বানানো অনেক কঠিন ছিল, আর এটাকে অন্য একটা ইউনিভার্সের পৃথিবীর রায়ান বানিয়েছে। আর এটা শুনে রায়ান বুঝতে পারে আসলে এই জ্যাসন তাদের এই ইউনিভার্সের না, আর সে জিজ্ঞেস করে তাদের জ্যাসন কোথায়, সে তার সাথে কি করেছে। কিন্তু জ্যাসন বলে সে অনেক কষ্ট করে আবার ড্যানিয়েলাকে ফিরে পেয়েছে, এখন সে যে করেই হোক তাকে হারাতে চায় না। আর এটা বলে সে রায়ানের মোবাইলটা নিয়েই সেই বক্সে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তাকে সেই পৃথিবীতে আটকে দেয়, যেন সে কাউকে সত্যিটা বলতে না পারে। কিন্তু জ্যাসন যখন আবার ইউনিভার্স 1-এ ফিরে আসে, তখন সে রায়ানের মোবাইলে ড্যানিয়েলার কল দেখতে পায়, যেটা দেখে জ্যাসন বুঝে যায় রায়ানকে সেই ডোজটির কথা ড্যানিয়েলা বলেছে। অন্যদিকে অ্যামেন্ডা আর জ্যাসন অনেক ইউনিভার্সে যেতে যেতে ক্লান্ত হয়ে যায়। তারা এখন আলাদা আলাদা ইউনিভার্সের পৃথিবীতেই থাকতে শুরু করে, যেখানে অ্যামেন্ডা আর জ্যাসন একটা হোটেলে থেমে এই পৃথিবীতে থাকা তাদের ভার্সনকে দেখতে যায় যে তারা এখানে কি করছে। এখানে অ্যামেন্ডা দেখে তার আরেকটি ভার্সন এখন অনেক খুশি, সে একজনকে বিয়ে করেছে আর এখন তাদের একটি ছেলে রয়েছে। এদিকে জ্যাসন তার অন্য ভার্সনকে দেখতে যায়, যে কিনা এখানে ড্যানিয়েলার সাথে দামি করে থাকে। ড্যানিয়েলা এবং জ্যাসন ডিসকাস করে এবং অ্যামেন্ডা বলে জ্যাসন তো তার ইউনিভার্স খুঁজেই চলছে, কিন্তু তার নিজের কি হবে, সে তো তার নিজের ইউনিভার্সে ফিরে যেতে পারবে না, কারণ সেখানে ল্যাবের গাটরা তাকে প্রাণে মেরে ফেলবে, কারণ সেই জ্যাসনকে নিয়ে পালিয়ে এসেছে। জ্যাসনও বলে তার ভার্সন ড্যানিয়েলার সাথে অনেক সুখে থাকছে। এটা শুনে অ্যামেন্ডা তাকে একটা আইডিয়া দেয়, জ্যাসন যেন এই ইউনিভার্সের জ্যাসনের সাথে সেই কাজটি করুক যেটা জ্যাসন 2 তার সাথে করেছিল। অর্থাৎ জ্যাসনের এখানে ভার্সনের কাছে যেহেতু সব আছে যেটা রিয়েল জ্যাসন চাই, তাহলে জ্যাসন এখানের জ্যাসনের জায়গা নিয়ে থাকুক, আর এখানের জ্যাসনকে সে যেন অন্য ইউনিভার্সের পৃথিবীতে কোথাও রেখে আসুক, কারণ হয়তো রিয়েল জ্যাসন কোনোদিনও তার ইউনিভার্সে যেতে পারবে না। এছাড়াও তাদের কাছে এখন শুধু 5টি ইনজেকশন রয়েছে, আর এর উপরে এই বিশাল মাল্টিভার্সের মধ্যে তারা তাদের ইউনিভার্সের পৃথিবীকে খোঁজা ঠিক যতটা বিশাল মরুভূমি থেকে একটা চালের দানা খোঁজা কঠিন। কিন্তু অ্যামেন্ডার কথাগুলো শুনে জ্যাসন রাজি হয় না, আর সে বলে এটা করলে জ্যাসন 2 আর তার মধ্যে পার্থক্য কি। সে এভাবে এখানের জ্যাসনের লাইফ শেষ করতে পারে না এবং সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেই যাবে তার ইউনিভার্সে যাওয়ার। জ্যাসন এখন তার শেষ সম্বল সেই 5টি ইনজেকশন নিয়ে আবার সেই বক্সে ফিরে যেতে শুরু করে। অন্যদিকে তার রিয়েল ইউনিভার্সে জ্যাসন 2, যে কিনা রায়ানকে অন্য পৃথিবীতে ছেড়ে এসেছে, তার থেকে এখন এখানে আসল জ্যাসন ফিরে আসার ভয় ছিল। তাই সে কিছু শ্রমিকদের দিয়ে সেই বক্সকে পুরোপুরি বিশাল কনক্রিটের দেয়াল দিয়ে সিল করে দেয়, যেন এই ইউনিভার্সে আর কেউ আসতে না পারে। জ্যাসন 2 থেকে এখন অনেক সম্পত্তি, কারণ সে এখানের ভ্যান্সের সাথে ডিল করে তাকে অন্য ইউনিভার্সে পাঠিয়ে তার সব সম্পত্তি নিয়ে নেয়। কিন্তু তার একটা বড় প্রবলেম হচ্ছে এখানের ড্যানিয়েলা তাকে এখন সন্দেহ করা শুরু করেছে। অন্যদিকে রিয়েল জ্যাসন তার রিয়েল ইউনিভার্সের পৃথিবীতে কিভাবে আসবে, কারণ বক্স তো জ্যাসন 2 সিল করে দিয়েছে এবং ভ্যান্স, যে কিনা বক্সের মধ্যে আটকে গিয়েছে,
সে জানে না সে তার পৃথিবীতে আবার কিভাবে ফিরে আসবে, তার কি হবে। সামনে এখনো অনেক বড় বড় টুইস্ট আসা বাকি আছে। আর এখানেই ডার্ক ম্যাটার সিরিজের 6 নং এপিসোড শেষ হয়। শীঘ্রই বাকি এপিসোডগুলো নিয়ে দেখা হবে পার্ট 2 ভিডিওতে। আর হ্যাঁ, পরের এপিসোডগুলোতে যা হতে চলেছে তা তোমাদের কল্পনার বাহিরে। তো বাকি এপিসোডগুলো পাবলিশ হলেই লিংক পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।